আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যের চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সাম্প্রতিক অকাল বৃষ্টি ও ডিভিসিড ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আলুর সহায়ক মূল্য ধার্য হয়েছে কুইন্টাল পিছু 900 টাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। আজ শিব চতুর্দশী। সকাল থেকেই তারকেশ্বর, জলপেশ সহ বিভিন্ন শৈবতীর্থে অগণিত ভক্ত সমাগম। পূর্ব রেল আজ ও আগামীকাল হাওড়া তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে 27 সদস্যের কমিটি গঠন। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই নীতি বিশদে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী বলেন, চা উৎপাদন বা শ্রমিক স্বার্থের সঙ্গে আপোষ করে বাগানের জমি অন্য কাজে ব্যবহারের কোনো প্রশ্নই নেই। বন্ধ বা লোকসানে চলা চা বাগানের অব্যবহৃত জমি শর্ত সাপেক্ষে আগ্রহী সংস্থাকে চা পর্যটনের জন্য লিজ দেওয়া হবে। যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে, এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলেমেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে 80% লোকাল নিতে হবে। আমরা যেটা পরিষ্কার বলছি, চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসিড ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় মোট 321 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধানের ক্ষতি হয়েছে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ডিভিসিড ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, ওই ভিজে যাওয়া আলু কিনে নিয়ে সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করা হবে। এছাড়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলুর সহায়ক মূল্য কুইন্টাল পিছু 900 টাকা ধার্য করা হয়েছে। এদিকে সাম্প্রতিক বৃষ্টিতে রাজ্যে আমের ফলনের ক্ষয়ক্ষতি নিয়ে মালদা থেকে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন। মালদা জেলায় এবছরে 60% গাছে আমের মুকুলে ভরে গিয়েছিল এবং আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা 3 থেকে 3.5 লক্ষ মেট্রিক টন ধরা হয়েছিল। তবে সম্প্রতি ব্যাপক শিলাবৃষ্টির দরুন মালদার আম চাষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের দরুন বিভিন্ন বাগানে আমের মুকুল ঝরে পড়ায় আম চাষিদের মাথায় হাত পড়েছে। চাষিদের বক্তব্য, এই মুহূর্তে আমের মুকুল থেকে ফল ধরার সময় আমের মুকুল ঝরে পড়ায় তাদের চাষ অনেকটাই মার খেলো। তবে তারা হাল ছাড়তে নারাজ। যে সমস্ত মুকুল এখনো টিকে রয়েছে তা টিকিয়ে রাখতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নতুন করে বাগানে স্প্রে করছেন। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলি মুখোপাধ্যায়। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়েরও কোথাও কোথাও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু একটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির উত্তরাংশে 1-2 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলায় কিছুটা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, বাট আংশিক মেঘলা আকাশ, কিন্তু মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 20.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 0.3 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি কম।
রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল বিধাননগরে বিদ্যুৎ ভবনে রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের বিভিন্ন আধিকারিক ও জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ বিপর্যয় রোধে সব রকমের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য দপ্তরের আধিকারিকদের তিনি অভিনন্দন জানান। উল্লেখ্য, রাজ্যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার ৩রা মার্চ। রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ে ভালো পড়ুয়া থাকলেও নির্দিষ্ট বিষয় পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে বলে বিধানসভার স্কুল শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি রিপোর্ট জমা দিয়েছে। কমিটির সভাপতি কালীপদ মণ্ডলের নেতৃত্বে সদস্যরা সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার স্কুল পরিদর্শন করেন। অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্কুলে পড়ুয়া শিক্ষকের অনুপাত সঠিক কিনা তা যাচাই করার সুপারিশ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে ফের যোগদান করলেন আব্দুল কাদের সাফেলি। গত বছর মে মাসে তৎকালীন উপাচার্য নিখিল রায় রেজিস্ট্রার আব্দুল কাদেরকে বিভিন্ন অভিযোগে সাসপেন্ড করেন। এরপরে সাসপেনশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। গতকাল হাইকোর্ট সেই সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করে আব্দুল কাদের সাফেলিকে রেজিস্ট্রার পদে যোগদান করার নির্দেশ দেয়। ১১৫ বছর ধরে চলে আসা দ্য মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচন হবে আগামী ২৩শে মার্চ। এজন্য মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। এদিকে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরে। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধি ব্যতীত বিরোধী দলের কোনো সমর্থক মনোনয়নপত্র তুলতে না পারায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শুনছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ শিব চতুর্দশী। সকাল থেকেই হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জলপেশ সহ বিভিন্ন শৈবতীর্থে অগণিত ভক্ত সমাগম হয়েছে। পঞ্জিকা মতে সকাল ৯:৪২ পর চতুর্দশী তিথি পড়লেও ভোর থেকেই সুসজ্জিত মন্দিরগুলিতে শুরু হয়েছে বিশেষ পুজো পাঠ। পুণ্যার্থীরা উপবাসী থেকে রাতভর প্রহরে প্রহরে শিবের মাথায় জল ঢালবেন। তারকেশ্বরে এই উপলক্ষে প্রচুর ভক্ত বাঁক কাঁধে নিয়ে ভিড় করেছেন। জলপেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা, চলবে টানা ১০ দিন। মেলার পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। শিবরাত্রি উপলক্ষে মেলায় ৩টি ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। থাকছে শতাধিক স্বেচ্ছাসেবকও। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে সংঘের পক্ষ থেকে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ মহাশিবরাত্রিতে পুণ্য স্নানের মধ্যে দিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শেষ হবে। এ রাজ্যেও গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে চলেছে পুণ্য স্নান। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়া সহ মেলার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, রাজ্য সরকার সেই সব পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নের সাংবাদিকদের বলেন, যারা সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় মারা গেছেন তাদেরও ক্ষতিপূরণের আওতায় আনতে হবেন। যারা বলছেন ১৪৪ বছর পরে হচ্ছে, ২০১৪তেও হয়েছে, আমি যতটুকু শুনেছি। আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। ১৪৪ বছর পরে আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আজ ও আগামীকাল হাওড়া ও তারকেশ্বরের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া থেকে দুপুর 2:45 এবং তারকেশ্বর থেকে বিকেল 4:40 এই ট্রেন ছাড়বে। সমস্ত স্টেশনেই তা থামবে বলে রেল সূত্রে জানা গেছে। অন্যদিকে মেট্রো রেল আজ ব্লু লাইনে 131 জোড়ার পরিবর্তে 118 জোড়া ট্রেন চালাবে। তবে নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, কবি সুভাষ এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে 27 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দীঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে।
আগামীকাল কমিটির প্রথম বৈঠক বসবে। সেখানে মন্দিরের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। জগন্নাথ ধামের জমি এবং বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে, বাকি সিদ্ধান্ত নেবে ট্রাস্ট। মুখ্যমন্ত্রী জানান, দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শেষের পথে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের উদ্বোধন হবে। উত্তর কলকাতার কুমোরটুলি ঘাটে ট্রলি ব্যাগে করে মৃতদেহ গঙ্গায় ফেলার সময় ধৃত মা ও মেয়েকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ নামে এই দুজনের বিরুদ্ধে পুলিশ উত্তর বন্দর থানায় একটি মামলা রুজু করেছে। এদিকে ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ির খুনের ঘটনায় গতকাল গভীর রাত পর্যন্ত মধ্যমগ্রামে অভিযুক্তদের বাড়িতে পুনর্নির্মাণের কাজ চলে। উত্তর বন্দর ও মধ্যমগ্রাম থানার পুলিশ যৌথভাবে এই পুনর্নির্মাণ করে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ শিব চতুর্দশী, সকাল থেকেই তারকেশ্বর, জল্পেশ সহ বিভিন্ন শৈব তীর্থে অগণিত ভক্ত সমাগম। পূর্ব রেল আজও আগামীকাল হাওড়া তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15 মিনিটে।